জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো। তোমার এত সমস্যা কেন হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। কথা বাড়িয়ে লাভ নেই, যাও ঘুমান। নির্বিকার ভঙ্গিতে বললেন রবিউল সাহেব। তার মানে এইসবে তোমার সায় আছে? আমার শুধু এইটাই জানার ছিল। তুমি ভুলে যেও না, আমি কিন্তু তোমারই ছেলে। যা হবে তার জন্য প্রস্তুত থেকো। বলেই শুভ্র বেরিয়ে গেল। রবিউল সাহেব গাছারা ভাব নিয়ে চেয়ার থেকে উঠে বিছানায় শুতে এলেন। সাহারা খাতুন আর চোখে সবটা দেখছেন। রীতিমতো গা জ্বালা করছে তার। এমন মানুষ সে তার জীবনে দেখেনি। রবিউল সাহেব হিয়ার ঘরে এলেন। হিয়ার ঘরের বাইরে দাঁড়িয়ে দরজায় নক করলেন। যাকে নিয়ে এত কিছু তাকে তো সবটা জানাতে হবে। হিয়া পড়ার টেবিলে বসেছিল। দরজায় টোকা পড়তেই সে পেছনে ফিরে রবিউল সাহেবকে দেখে। এগিয়ে এসে রবিউল সাহেবকে এনে ঘরে বসালো। রবিউল সাহেব পড়ার টেবিলের দিকে তাকিয়ে বলল, পড়ছিলি বুঝি? ডিস্টার্ব করলাম নাকি? না না, কিসের ডিস্টার্ব? সারাক্ষণ পড়তে কি আর ভালো লাগে? আচ্ছা, কিছু কথা বলতাম তোকে, কিভাবে যে শুরু করি। রবিউল সাহেব ইতস্ত বোধ করলেন। এত ভাবা লাগবে না, আমি না তোমার মেয়ে, তুমি বলো আমাকে। আমার বোন মানে তোর ফুফু। এতটুকু বলেই তিনি থামলেন। হ্যাঁ, কি হয়েছে ফুপুর? চিন্তিত হয়ে প্রশ্ন করল হিয়া। রবিউল সাহেব সবকিছু খুলে বললেন। হিয়া প্রথমে ঠিক বুঝল না। রবিউল সাহেব সবটা বুঝিয়ে বলতেই হিয়া রীতিমতো চমকালো। এত কিছু হয়ে গেল অথচ সে কিছুই জানে না। হিয়া করুণ দৃষ্টিতে রবিউল সাহেবের দিকে তাকালো। কি বলবে সে কিছুই বুঝতে পারছে না। রবিউল সাহেব হিয়ার এমন অবস্থা দেখে বললেন, এত চিন্তা করতে হবে না, তোর ইচ্ছার বিরুদ্ধে কিছু হবে না। এই বিয়েতে তুই রাজি থাকলে তবেই হবে। আর রইল ডিভোর্স, সেটা তো একদিন হওয়ার কথাই ছিল। বলেই তিনি থামলেন। হিয়া গভীর চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, এইসব আমার ভালো লাগছে না, এগুলো কি বন্ধ করা যায় না? এই বিয়েটা আমি করতে চাই না। তাহলে তো হয়ে গেল, কিন্তু তোকে একটা কষ্ট করতে হবে। এই কথাটা নিজের মুখে রায়হানকে বলতে হবে। রায়হান বিয়ে থেকে সরে এলেই তোর ফুপু শান্ত হবে। হিয়া সবটা শুনে ভাবনায় পড়ে গেল। এই কঠিন কাজটা তাকেই কেন করতে হবে? হিয়া ভয়ার্ত গলায় বলল, আমাকেই বলতে হবে? হ্যাঁ, তোকেই বলতে হবে। আর ডিভোর্সের কি করব? বলেই হিয়ার দিকে তাকালো। হিয়া রীতিমতো চিন্তার গভীর সাগরে পড়ে গেল। এ কোন দ্বিধায় পড়ল সে? হিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি না। হিয়ার মধ্যে কোনো অনুভূতি কাজ করছে না, কেন জানে। যা হবার হবে, বেশি ভাবতেও পারছে না। ভাবতে গেলেই কেমন অদ্ভুত খারাপ লাগা কাজ করছে। হারিয়ে ফেলার ভয় তার নেই, কিন্তু তাও কেন এমন লাগছে। হিয়া চুপ করে রইল। রবিউল সাহেব আর কিছু বললেন না। হিয়ার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। হিয়া নিশ্চুপে বসে রইল। ডিভোর্স হলে কি হবে? শুভ্র আবার বিয়ে করবে। এমনিতেও সে শুভ্রের বউ ছিল কবে। যা হবার হবে, সে আর ভাববে না। ভেবেও যে সে কিছু করতে পারবে তা তো না। সকাল সকাল ঘুম থেকে উঠে রাবিয়া ফুফুকে নিজের ঘরে দেখে বেশ চমকালো। উনি এই সকালে তার ঘরে কি করছেন? ম্যারিকে রায়হানের কাছ থেকে নিয়ে নিজের কাছে রেখেছে। ম্যারিকে খাটের পাশেই বিছানা করে ঘুমাতে দিয়েছিল হিয়া, কিন্তু ম্যারি উঠে হিয়ার মাথার কাছে নাচানাচি করছে। হিয়া চোখ ডলতে ডলতে উঠে বসল। কিছুক্ষণ পর পুরো ব্যাপারটা হিয়ার কাছে পরিষ্কার হলো। ফুপু কিছু শাড়ি সঙ্গে করে এনেছেন। হিয়াকে শাড়িগুলো থেকে একটা পরতে হবে। কি যন্ত্রণা! রাবেয়া ফুপুর মতন এমন গম্ভীর প্রকৃতির মানুষ এমন ছেলে মানুষই কেন করছে, তার সঠিক কারণ হিয়া বুঝতে পারছে না। হিয়া মলিন চোখে শাড়ি পরতে না জানার অক্ষমতা জানিয়ে ভেবেছিল বেঁচে যাবে, কিন্তু না, ফুপু নিজেই হিয়াকে শাড়ি পরিয়ে দিল। নিজের মুখে কিছু বলতেও পারছে না হিয়া। সকালে ঘুম থেকে উঠে এমনভাবে তাকে শাড়ি পরতে হবে কোনোদিন চিন্তাও করেনি সে। ফুপু ঘর থেকে বেরিয়ে যেতেই হিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচল। এই বিয়ে ভাঙতেই হবে। এই এলিয়েনটাকে সে কই পাবে? হিয়া ঘর থেকে বেরিয়ে এলো শাড়ি পরে। এলিয়েনটাকে কোথায় যে পাবে? রায়হানকে না পেয়ে হিয়া নিজের রুমে ফিরে যাচ্ছিল। শুভ্রের রুম পেরিয়ে যেতেই হিয়ার একটা ইচ্ছা জাগলো মনে।
হিয়া দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আস্তে করে দরজার পাশ থেকে ঘাড় কাত করে শুভ্রের রুমে উকি দিল। সে জানে শুভ্র তাকে দেখলেই রেগে উঠবে, কিন্তু সকাল সকাল শুভ্রকে রাগিয়ে দিতে খুব ইচ্ছে হলো তার। শুভ্র টেবিলের থেকে সবেমাত্র নিজের চশমাটা নিয়ে চোখে পড়েছে। এর মাঝেই হিয়ার কাত করে থাকা মাথাটা তার চোখে পড়ল। হিয়ার দৃষ্টি বারান্দার দিকে। শুভ্র উঠে এসে একদম হিয়ার সামনে এসে দাঁড়াতেই হিয়া ভয় পেয়ে সিটকে সরে দাঁড়ালো। শুভ্র হিয়াকে দেখে ভ্রু কুঁচকে তাকালো। সাত সকালে এমন শাড়ি পরে ঘুরঘুর করছে কেন এই মেয়ে? শুভ্র হিয়ার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বলল, এইভাবে বউ সেজে সকাল সকাল আমার ঘরে উকি মারছো কেন? বউ হতে ইচ্ছে করছে? হিয়া চোখ কপালে তুলে ঘন ঘন না সূচক মাথা নেড়ে বলল। ভুলভাল কথা বলবেন না, আমি তো ম্যারিকে খুঁজছিলাম। শুভ্র ভ্রু কুঁচকে তাকালো, তারপর বলল। শাড়ি পরেছো কেন? হিয়া উপহাসমূলক হেসে বলল, কিছু না, এমনি ফুপু বলেছে পড়তে। এতটুকু বলেই শুভ্র কঠিন দৃষ্টিতে তাকিয়ে রইল। হিয়ার ভয় লাগলো। সে আমতা আমতা করে বলল, আমি যাই, আমার খিদে পেয়েছে। ম্যারিকে দেখলে আমার রুমে যেতে বলবেন। বলেই কেটে পড়তে নিল। শুভ্র রাগী গলায় বলল, তোমার খরগোশ কি তোমার সাথে থেকে থেকে কথা বলাও শিখে গেছে? হিয়া চলে যেতে গিয়েও থামল। তারপর আর চোখে একবার তাকিয়ে বলল, ইশারা করে দিবেন, তাহলেই ও বুঝে যাবে। শুভ্র কিছুক্ষণ কঠিন দৃষ্টিতে হিয়ার চলে যাওয়ার দিকে তাকালো। তারপর সজোরে ঘরের দরজায় লাথি দিল। সিঁড়ি দিয়ে নেমে যেতেই সেই শব্দে হিয়া চোখ বড় বড় করে পেছনে তাকালো। এই লোকের রাগের চাপে কোন দিন দরজাটা না ভেঙে পড়ে। হিয়া রান্নাঘরে মোহনার সাথে কথা বলছিল। রায়হান একটা গাজর খেতে খেতে এগিয়ে আসলো। তারপর মোহনার দিকে তাকিয়ে বলল, আপু, আমার বেবিকে দেখেছো? মোহনা ব্রো কুচকে তাকালো। বদমাইশ ছেলে বলে কি? হিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, বেবি, আপনার বাচ্চা আছে? রায়হান হিয়ার দিকে খেয়াল করতেই হিয়ার পরনে শাড়ি দেখে বিমোহিত হয়ে গেল। মোহনা সজোরে পিঠে একটা থাপ্পড় দিয়ে বলল, আমি তোর বড় না, আমাকে তুই কি জিজ্ঞেস করিস? রায়হান পিঠের সে জায়গা ডলতে ডলতে বলল, আরে, আমি ম্যারির কথা জিজ্ঞেস করেছি। হিয়া খিলখিল করে হেসে উঠে বলল। ও আমার ঘরে আছে। রায়হান হিয়ার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, তোমাকে কিন্তু শাড়িতে সুন্দর লাগে, বাচ্চা লাগে না। হিয়া রায়হানের এমন মন্তব্য মোহনার সামনে বেশ অপ্রস্তুত হয়ে গেল। মোহনা আস্তে করে হিয়ার কানের কাছে এসে বলল, তোমার বরের মনে হয় অনেক হিংসে হচ্ছে। হিয়া বুরুকুসকে মোহনার দিকে তাকালো, তারপর ফিসফিসিয়ে বলল, কে বর? কার কথা বলছো? মোহনা ফ্রিজের দিকে ইশারা করতেই হিয়া আর চোখে তাকিয়ে দেখল শুভ্র কঠিন দৃষ্টিতে রায়হানের দিকে তাকিয়ে আছে। হিয়া মোহনার কানে কানে বলল, আমি তো ভুলেই গিয়েছিলাম উনি আমার বর। বলেই হিয়া হেসে ফেলল। রায়হান মোহনা আর হিয়ার এমন ফিসফিস করে কথা বলার মাঝে বলল, আচ্ছা, আমি ম্যারির কাছে গেলাম। তোমাদের ফিসফিসিয়ে কথা ততক্ষণে শেষ করো। এর মাঝে শুভ্র রেগে নিজের ঘরে চলে গেল। নিজের বাড়িটা এখন অসহ্য লাগছে। শুভ্র চলে যেতেই মোহনা বলল, তুমি রায়হানকে বলবে কখন? মোহনার প্রশ্নে হিয়া চিন্তিত গলায় বলল, বুঝতে পারছি না কিভাবে বলবো। এইসব শেষ করো যত তাড়াতাড়ি পারো, ভাল লাগছে না আর। বিরক্তি প্রকাশ করে বলল মোহনা। হিয়া হ্যাঁ সূচক মাথা নাড়ল। আজকেই এই বিয়ের কথা শেষ করতে হবে। সন্ধ্যায় হিয়া ছাদে এসে দাঁড়িয়েছে। রায়হানকে কি বলবে সেটাই মাথায় গুছিয়ে নিচ্ছে। কি অপ্রীতিকর একটা অবস্থা। রায়হান ম্যারিকে কোলে করে ছাদে উঠল। আকাশটা আজ তারায় ভরা। রায়হান এগিয়ে এসে হিয়ার পাশে দাঁড়ালো, তারপর বলল, কি ব্যাপার? শুনলুম স্ট্রবেরি আমার খোঁজ করছে। হিয়া অন্যমনস্ক ছিল। রায়হানের কণ্ঠে পাশে তাকাতেই দেখল রায়হান রেলিংয়ে হাতের ভর দিয়ে দাঁড়িয়ে আছে। হিয়া ইতস্ত করে বলল, আমার আপনাকে কিছু বলার ছিল। রায়হান ম্যারিকে ছাদে ছেড়ে দিয়ে বলল, তোমার কথা শুনতেই তো আমি এসেছি। বলেই পলক্ষীন দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে রইল। হিয়া একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, আসলে এই বিয়েটা আমি আপনাকে বিয়ে করতে চাই না। রায়হান নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে বলল। কারণটা কি জানতে পারি? হিয়া একবার রায়হানের দিকে তাকালো, তারপর এদিক সেদিক তাকিয়ে বলল, আমি না সবটা হারিয়েছি।
বাবা মা, আমার ছোট ভাইটা সব হারিয়েছি। আমার জীবনে অনেক শূন্যতা ছিল, কিন্তু এই বাড়িতে আসার পর সেই শূন্যতা ধীরে ধীরে যেন হারিয়ে গেছে। আর বিয়ে নামক এই সম্পর্কটাতে আমি একবার জড়িয়েছি, দ্বিতীয়বার আর জড়াতে চাই না, আর নতুন কাউকে নিজের জীবনে চাই না। আর যে তোমার জীবনে জড়াতে চায় তার কি হবে? সহজ গলায় প্রশ্ন করল রায়হান। মানে? ব্রুকুসকে প্রশ্ন করল হিয়া। রায়হান সিরিয়াস হয়ে বলল, আমি কিন্তু তোমাকে ভালোবাসি। হিয়া বিস্ময় নিয়ে তাকালো। রায়হানের এমন ভাবলেশীন ভাবে ভালোবাসার অভিব্যক্তি হিয়াকে বিস্ময়ের চরম পর্যায়ে নিয়ে গেল। কিছুক্ষণ নীরবতা থাকলেও রায়হান নীরবতা ভেঙে বলল, তুমি আমায় ভালোবাসো? হিয়া অবাক হয়ে তাকালো। রায়হান হঠাৎ এমন প্রশ্ন করছে কেন? হিয়া গম্ভীর গলায় বলল, না। শুভ্রকে ভালোবাসো? আবারও কঠিন গলায় বলল রায়হান। হিয়া দৃষ্টি সামনে রেখে অস্পষ্ট গলায় বলল, জানি না। রায়হান ব্যথিত সুরে হাসল, তারপর বলল, আমার আর শুভ্রের মধ্যে পার্থক্য শুধু একটা শব্দের। এই একটা শব্দের জন্যে আমি আজ হেরে গেলাম। হিয়া চুপ করে আছে। এই মুহূর্তে কি বলবে সে সেটা জানে না। এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে জানলে হয়তো সে আসতো না। রায়হান নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আমি তাহলে একটাও সুযোগ পাচ্ছি না। বলেই দীর্ঘশ্বাস ফেলল। হিয়া শাড়ির আঁচল মুষ্টিবদ্ধ করে বলল, আপনি আমাকে যে কথাটা বলেছেন সেটার কাউকে বলবেন না, আপনার কাছে অনুরোধ রইল। রায়হান রহস্যময়ী হাসি হাসল, তারপর বলল, তোমাকে যে আমি ভালোবাসি এই কথাটা কেউ জানবে না, শুধু আমি আর আমার এই আকাশ জানবে। তারপর আকাশের নীল তারাটা দেখিয়ে বলল, তবে আজ থেকে আকাশের ওই নীল তারাটা আমার। হিয়া হকচকিয়ে তাকালো। নীল তারার কথা রায়হান কিভাবে জানে? রায়হানের তো এই গল্পটা জানার কথা না। হিয়া বিস্ময় নিয়ে বলল, আপনি কিভাবে? বাকিটা বলার আগেই রায়হান রহস্যময় হাসি দিয়ে চলে গেল। হিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। রায়হান সেদিন হিয়ার ঘরে হিয়ার জন্য অপেক্ষা করতে গিয়ে হিয়ার ছোট ডায়েরিটা পড়েছে। সেখানে হিয়া লিখেছিল, ছোটবেলায় যখন সে কাঁদত তখন তার বাবা আকাশের নীল তারাটা দেখিয়ে তার কান্না থামাতো। সেই ছোটবেলা থেকে ওই নীল তারাটাকে নিজের বলে দাবি করে হিয়া। ময়মনসিংহের নিজের ঘরটা তাই তো এত নীল তারা দিয়ে সাজিয়েছে। রাতের অন্ধকারে এই তারাগুলোই তার কান্না থামাতো। হিয়া ছাদ থেকে নামছিল। নামার সময় শাড়িতে পেঁচিয়ে পড়ে গিয়ে ভীষণভাবে পায়ে ব্যথা পেল। হাঁটতে গেলেই ব্যথা হচ্ছে পায়ে। নিজের ওপরেই এখন রাগ লাগছে। কোনোভাবে নিজের রুমে যেতে পারলেই হলো। কিন্তু হঠাৎ নিজেকে শূন্যে আবিষ্কার করতেই দেখল শুভ্র তাকে কোলে তুলে নিয়েছে। হিয়া চোখ বড় বড় করে শুভ্রের দিকে তাকালো। শুভ্র রাগী গলায় বলল, লাফালাফি একটু কম করতে পারো না? হিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। শুভ্র কখন এলো? হিয়া বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেল যখন শুভ্র তাকে কোলে করে নিজের রুমে ঢুকলো। হিয়া চোখ পিট পিট করে শুভ্রের দিকে দুবার তাকালো, তারপর ভয়ের তো কণ্ঠে বলল, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলতে বলতে শুভ্র হিয়াকে বিছানায় বসিয়ে দিল। হিয়া হা করে তাকিয়ে আছে। এটা কি স্বপ্ন? এই বোন মানুষ তাকে নিজের ঘরে এনেছে, তাও আবার নিজের বিছানায় এনে বসিয়েছে। হিয়া ব্যথায় কাতরাচ্ছে। পাটা কি ভেঙে গেল নাকি? কয়েকবার আর্তনাদ করতেই শুভ্র এগিয়ে এসে হিয়ার পায়ে স্পর্শ করলো। হিয়া পা সরিয়ে ব্যথায় কাতরাতে কাতরাতে বলল, কি করছেন? পায়ে হাত দিচ্ছেন কেন? শুভ্র ভ্রু কুঁচকে বলল, স্টুপিডের মতো কথা বলবে না। দেখি পা এদিকে আনো। হিয়া রাগী গলায় বলল, না। শুভ্র বিরক্ত হয়ে নিজেই এগিয়ে এসে হিয়ার পা থেকে শাড়িটা হালকা উপরে তুলতেই হিয়া ভীষণ অপ্রস্তুত হয়ে গেল। হিয়া সঙ্গে সঙ্গে শাড়ি নামিয়ে বলল, আমি আপনাকে দেখাবো না, আপনি কোনো মহিলা ডাক্তারকে ডাকুন। শুভ্র ভীষণ রেগে গিয়ে বলল, শ্যাট আপ। একটা কথাও যদি আর বলছো। শুভ্র হাত বাড়িয়ে হিয়ার পা মচকে গেছে কিনা দেখছে। হিয়া শাড়ির আঁচলটা শক্ত করে ধরে নাক মুখ কুঁচকে আছে। পায়ে তার ভীষণ সুরসুরি, কিন্তু এই লজ্জার কথা এই বন মানুষটাকে বলবেই বা কি করে? লোকটা কিছুই বোঝে না। হিয়া কিছুক্ষণ পর হঠাৎ ব্যথাটা আর অনুভব করছে না, শুধু পা নাড়াতেই রগে ব্যথা হচ্ছে। হিয়া আস্তে করে শাড়ি দিয়ে নিজের পা ঢেকে ফেলল। শুভ্র কঠিন দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে বলল, চুপচাপ এইখানে বসে থাকো, আমি আসছি। বলেই শুভ্র বেরিয়ে গেল। হিয়া বসে আছে।
শুভ্রের ঘরটা দেখছে। দেওয়ালগুলো একদম সাদা, শুধু একটা দেওয়াল ধূসর রঙের, আর পর্দাগুলো হালকা নীল রঙের। মেয়ে হয়েও তো সে নিজের ঘর এমন সুন্দর করে গুছিয়ে রাখে না। হঠাৎ কেন জানি তার এই ঘরে থাকতে ইচ্ছে করছে। ঘর সাজানো হিয়ার তেমন পছন্দ হয়নি, কিছু ওয়াল ম্যাট থাকলে ভালো হতো, কিন্তু তাও শুভ্রের সাথে থাকতে ইচ্ছে করছে। অদৃশ্য হওয়ার ক্ষমতা থাকলে সে এই ঘরে থেকে দেখতো লোকটা সারাদিন এই ঘরে কি করে। শুভ্র কিছুক্ষণ পর আইসকিউব নিয়ে ঘরে ঢুকলো। তারপর হিয়ার পাশে বসে হিয়ার পা নিজের কোলে নিতেই হিয়া বেশ চমকালো। শুভ্র খুব যত্ন করে লাল হয়ে যাওয়া জায়গায় বরফ দিচ্ছে। ছোটবেলা থেকে একটু পড়ে গেলেই হিয়ার ফর্সা পায়ে সেটা রক্তিম বর্ণ ধারণ করত। শুভ্র একবার হিয়ার দিকে তাকিয়ে ব্যথা কমছে কিনা জানতে চাইল। হিয়া বলল ব্যথা কমেনি, কিন্তু ব্যথাটা অল্প আছে। মিথ্যে বলেছে কেন সে জানে না, হয়তো শুভ্রের তার প্রতি এই যত্ন তার ভালো লাগছে। শুভ্র আবারও জিজ্ঞেস করলো। একটু ব্যথা কমেনি? হিয়া না সূচক মাথা নাড়ল, তারপর ব্যথাতুর মুখ ভঙ্গি করল। শুভ্র কয়েকবার পলক ফেলতেই রবিউল সাহেব আর সাহারা খাতুন ঘরে ঢুকলেন। দুজনেই হিয়াকে শুভ্রের ঘরে দেখে চমকালেন। হিয়া তাদের চেহারার সে চমক দেখতে পাচ্ছে। সাহারা খাতুন অবাক ভঙ্গিতে বললেন, ওর পায়ে কি হয়েছে? শুভ্র বরফের বাটিটা একপাশে রাখতে রাখতে বলল, সিঁড়িতে পড়ে গেছে। রবিউল সাহেব সেদিকে কোনো চিন্তা নেই, তিনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, হিয়া এই ঘরে কি করে এলো? এই প্রশ্নে হিয়া বেশ অপ্রস্তুত হয়ে গেল। ইস, নিজের রুমে চলে যাওয়াই উচিত ছিল। শুভ্র নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আমি এনেছি। কেন, তোমার কোনো সমস্যা? শুভ্রের এমন প্রশ্নে রবিউল সাহেব রেগে গিয়ে বললেন, সামনে ওর বিয়ে, আর তুমি ওকে কেন তোমার ঘরে এনেছো? এই রহিমা, বিয়ের প্রসঙ্গটা শুধু শুভ্রকে রাগাতে বলেছেন তিনি। ইশারায় হিয়াকে বুঝিয়ে দিলেন। খালা রীতিমতো ছুটে আসতেই রবিউল সাহেব বললেন, হিয়াকে ধরে নিজের রুমে দিয়ে আয়। আর কিছু বলার আগেই শুভ্র কঠিন গলায় বলল, হিয়া কোথাও যাবে না। শুভ্রের মুখে নিজের নাম শুনে হিয়া ভীষণ অবাক হলো, কিন্তু ছেলের এমন উক্তিতে রবিউল সাহেব বললেন, হিয়াকে তোমার ঘরে রাখার অনুমতি আমি কখনোই দিব না। শুভ্র একটা ছোট শ্বাস ফেললে বলল, তোমার কাছে অনুমতি চেয়েছে কে? সারা খাতুন কঠিন গলায় তার স্বামীকে বললেন, বুড়ো হয়েছ, কিন্তু বুদ্ধি জ্ঞান সব কি দিন দিন হারাচ্ছ? চুপচাপ নিজের ঘরে এসো। হিয়া এখন থেকে এই ঘরেই থাকবে। বলেই রবিউল সাহেবকে টেনে ঘর থেকে বের করে আনলেন। তারপর বেরিয়ে এসে আরো বললেন, এই বিয়ের চ্যাপ্টার বাদ। এই নিয়ে যদি আর কোনো বাড়াবাড়ি তুমি করেছো, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি আর তোমার বোন থেকো। সাহারা খাতুনের এমন রূপ রবিউল সাহেব এর আগে দেখেনি। হিয়া শেষের কথাটা শুনেই লাফিয়ে খাট থেকে নেমে পড়ল। লাফাতে গিয়ে পায়ে একটু ব্যথা অনুভব হলো। অসহায় শাশুড়িটা বলে কি? হিয়া শুভ্রের ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজার সামনে আসতেই শুভ্র দরজা লাগিয়ে দিয়ে কড়া চোখে হিয়ার দিকে তাকালো। হিয়া ভয়ার্ত গলায় বলল, আমার পা ঠিক আছে, আমি হেঁটে হেঁটে নিজের রুমে যেতে পারবো। আমার প্রতি এত সহমর্মিতা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। শেষের কথাটা শুনে শুভ্র বুড়ো কুঁচকে ফেলল। তারপর বলল, চুপচাপ গিয়ে বিছানায় বসো, একদম দরজা খোলার চেষ্টাও করবে না। মানে কি আশ্চর্য, আমাকে যেতে দিন। বলেই এগিয়ে এসে দরজা খোলার চেষ্টা করলো। শুভ্র এক হাত পকেটে ভরে অন্য হাতে দরজার লক ধরে আছে। হিয়া নিজের সর্বশক্তি দিয়েও পারছে না। এতক্ষণ এই ঘরে থাকার ইচ্ছে হলেই শাশুড়ির শেষ বাক্যটি কানে আসতেই সে ইচ্ছে কপুরের মতো উড়ে গেছে। শুভ্র স্থির দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে আছে। পায়ে ব্যথা নিয়েও কিভাবে দরজা খোলার জন্য এই মেয়ে লাফাচ্ছে। শুভ্র তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, তুমি নিজে গিয়ে বিছানায় বসবে নাকি আমি নিয়ে যেতে হবে? হ্যাঁ, তোমার পায়ের ব্যথা কি উড়ে গেছে? আমি এই ঘরে থাকবো না। রেগে বলল হিয়া। শুভ্র দরজার লক থেকে হাত সরিয়ে শার্টের হাতা ভাঁজ করে বলল, আমাকে বলছো কেন? সাহস থাকে তো আমার মাকে গিয়ে বলো। শুভ্র লক থেকে হাত সরিয়ে নিয়েছে। চোখ পড়তেই হিয়া দরজা খুলে পালাবে, তার আগেই শুভ্র হিয়াকে কোলে তুলে নিল। হিয়া পরাজয় মেনে নিল, কারণ তার পায়ে এবার সত্যিই ব্যথা হচ্ছে। শুভ্র হিয়াকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, এবার তো তুলে এনেছি, এইখান থেকে নামবে তো পরের বার বেঁধে রাখবো। আপনি তো আমাকে আপনার রুমে এলেই গেট আউট করতেন, এখন আপনি আবার আমাকে যেতে দিচ্ছেন না কেন? বিস্ময় নিয়ে বলল হিয়া। শুভ্র উত্তরে কিছু বলল না। হিয়া গভীর
চিন্তায় পড়ে গেল। শুভ্র কি তাহলে নিজ থেকেই চাইছে সে তার কাছে থাকুক? এই বন মানুষটা এমন কিছু চাইতে পারে বলে তো মনে হচ্ছে না। একটু বাজিয়ে দেখলে কেমন হয়। হিয়ার এইবার রবিউল সাহেবের ইশারা আন্দাজ করতে পারছে। হিয়া একটু সাহস জুগিয়ে বলল, দেখুন, কিছুদিন পর আমার বিয়ে। আপনি এইভাবে আমাকে আপনার ঘরে রাখতে পারেন না, আর এমনিতেও আপনি আমাকে জোর করতে পারেন না। হিয়ার এমন উক্তিতে শুভ্র কঠিন দৃষ্টিতে তাকিয়ে হিয়ার দিকে এগিয়ে এসে বলল, বিয়ে তোমার? ভেরি গুড, স্টে ইন ইউর ড্রিমস। হিয়া ব্রুকুসকে বলল। মানে কি বলতে চান আপনি? শুভ্র পকেটে হাত ভরে শান্ত দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। হু ইজ স্টার্টিং ইন ফ্রন্ট অফ ইউ? হিয়া 2 বার পলক ফেলল। এইটা আবার কেমন প্রশ্ন? এই লোকটা কি নিজের নাম ভুলে গেছে? হিয়া ব্রুকুসকে বলল। শুভ্রনীল আহমেদ। অনেকটা খাপছাড়া ভাবেই বলল হিয়া। নো, আই অ্যাম ইয়োর হাজব্যান্ড। গম্ভীর গলায় বলল শুভ্র। চোখে মুখেই শুভ্রের কথাটার গাম্ভীর্য টের পাচ্ছে হিয়া। হিয়া এক মুহূর্তের জন্য থমকে গেল। শীতল শিহরণ বয়ে গেল হিয়ার মাঝে। হিয়া জড়ানো গলায় বলল, আচ্ছা, আমার তো মনেই ছিল না। অবশ্য মনে থাকার মতো কিছু আপনি করেছেন বলে মনে হয় না। হিয়া নিজেই বিড়বিড় করছিল। শুভ্র সবটা শুনে পকেট থেকে হাত বের করে হিয়ার দুপাশে রেখে ঝুঁকে আসতেই হিয়া হকচকিয়ে উঠে বলল, কি করছেন আপনি? শুভ্র শীতল দৃষ্টিতে কিছুক্ষণ হিয়ার দিকে তাকিয়ে রইল, যে দৃষ্টি হিয়াকে অনায়াসে কাবু করে ফেলে। ছটফট হিয়া তখন শান্ত হয়ে সেই দৃষ্টিতে হারিয়ে গেল। হিয়ার আঁচলে মুষ্টিবদ্ধ হাত দুটো নিজের হাতের ভাঁজে রাখতেই পরক্ষণেই হিয়ার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। তারপর গভীরভাবে কিস করল। শুভ্রের হঠাৎ এমন আচরণে হিয়া পরক্ষণে চোখ বন্ধ করে ফেলল। প্রতি মুহূর্তে হৃদকম্পন যেন কয়েক গুণ বেড়ে যাচ্ছে। শুভ্রকে সরিয়ে দেওয়ার কোনো উপায়ও তার কাছে নেই। কিছুক্ষণ পর শুভ্র সরে আসতেই হিয়া মাথা নিচু করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। লজ্জায় গাল দুটো রক্তিম আওয়াজ ছড়িয়ে পড়েছে। শুভ্র এক হাত দিয়ে হিয়ার চিবুক ছুঁয়ে মুখটা উপরে তুলতেই হিয়া চোখ বন্ধ করে ফেলল। শুভ্র তার প্রিয়দর্শিনীর লজ্জায় ভরা মুখটার দিকে তাকিয়ে আরেকটু কাছে এসে বলল, এরপর থেকে মনে রাখবে, শুভ্রনীল আহমেদ তোমার হাজব্যান্ড। কথাটা শুনতেই হিয়ার শরীর শিউরে উঠল।